আমরা যে নির্বাচন ডিসেম্বরে বলছি, নির্বাচন কমিশন কি সত্যিকার অর্থে প্রস্তুত? নির্বাচন কমিশনে যারা কাজ করছে তারা কারা, তাদের পরিচিতি কি, কে তাদেরকে রিক্রুট করে, এবং হুম। তারা কার নির্দেশনায় অঙ্গুলে হেলনে কাজ করবে? মস্তান মাফিয়ারা যদি ভোট নিয়ে নেয়, নিজেরাই ভোট কাস্ট করে নেয়, সেই রকম হুম। ভোট না হলে কিছুই আসে যাবে না বাংলাদেশ। সত্যিকার অর্থে এবারের নববর্ষ নিঃসন্দেহে একটা ভিন্নতর ইয়েতে আঙ্গিকে পালিত হয়েছে, এবং সেটা আরো বেশি আহ, ভিন্নতর হওয়ার সম্ভব ছিল যদি সব দল মত নির্বিশেষে আমরা একসাথে একইভাবে এই দিনটা উদযাপন করতে পারতাম। অতীতের আহ, মতো কোন একটা দলীয় একটা অনুষ্ঠান হিসেবে আমরা এটাকে পালন না করে, বিশেষ করে যে আমি যেটাকে যেটার সাথে একমত পোষণ করি সেটা হচ্ছে, যেটা আমাদের সংস্কৃতির সাথে মোটেও আহ, প্রাসঙ্গিক ছিল না, মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল কথাটা বাদ দিয়ে যে আয়োজনটা হয়েছে সেটাই সত্যিকার অর্থে এখানে আলোচিত, এবং আমাদের সংস্কৃতি নিয়ে এই নববর্ষ সত্যিকার অর্থে, এটা যদি আমরা ধরি যে সম্রাট আকবরের সময় থেকে বাংলা নববর্ষ পালিত হয়েছে, নিঃসন্দেহে এটা ইসলামিক একটা কৃষ্টি এটার মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা এটাকে অতীতে পালন করতে দেখেছি, যেটার মধ্যে ইসলাম ব্যতীত বাকি সব ধর্ম, বিশেষ করে পৌত্তলিক, যেটা আমাদের জন্য মোটেও গ্রহণযোগ্য না, সেটাকেই পালিত হয়েছে। এবং এটার আওতায় আমাদেরকে ভিন্ন একটা দেশের সংস্কৃতি বা ধর্মের সাথে পরিচিত করার চেষ্টা হয়েছে। তো সেই প্রসঙ্গে আমি বলবো যে এবারের নববর্ষ নিঃসন্দেহে একটা ভিন্ন স্বাদে সবাই উপলব্ধি করেছে, এবং এটার মধ্যে জনগণের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অবদান ছিল। আমরা গত হুম। বছর দেখেছি, গত 1-2 বছর একটা জনগণের পার্টিসিপেশনটা কিন্তু খুব একটা স্বতঃস্ফূর্ত ছিল না। অ্যাবসলিউটলি একটা দলীয় একটা অংশগ্রহণ, একটা গোষ্ঠীর অংশগ্রহণ, একটা ধর্মগোষ্ঠীর অংশগ্রহণ বেশি ছিল এটাতে। এবং এবার যেটা হয়েছে সেটা নিঃসন্দেহে এটাকে আরো বেশি ভালো করারও সুযোগ আছে। আরো বেশি আমাদের যে এখান থেকে এটা উৎপত্তি, সম্রাট হুম। আকবর যদি বলি, এটা মোগল সাম্রাজ্যের সময়, এটা ইসলামিক কৃষ্টি, অবশ্যই এটার মধ্যে থাকতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্যকে এটার মধ্যে প্রতিফলন থাকতে হবে। আর আপনি আরেকটা আগের তুলনায় এবার আপনার কি ধরনের পার্থক্য দেখতে পেলেন? এটা এবার থেকে তো অবশ্যই প্রপার্টি এটা আপনি যেভাবে চেয়েছেন সেই এখান থেকে মঙ্গল হচ্ছে। শোভাযাত্রার সেই প্রতিকৃতি গুলা, যেই পেঁচা এবং বিভিন্ন যে মূর্তিগুলা ছিল, সেগুলোকে তো বাদ দেওয়া হয়েছে, বাট এটা ভিন্ন আঙ্গিকে যেটা হয়েছে সেটাকে আরো ওই বেশি বাদ আমরা দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিভ সেখানে রাখা হয়েছে, সেটা কি আপনি কিভাবে দেখেন? সেটাকে অবশ্যই সেটাকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বলে আমরা স্বৈরাচারের একটা প্রতিকৃতি ধরতে পারি, এটাকে আমরা ওইভাবে ধরি। এবং এটাকে শেখ হাসিনা নিজের গায়ে লাগানোর কারণেই কিন্তু ওটাকে পোড়ানো হয়েছে। এটা কিন্তু মূল প্রতিপাদ্য ছিল কিন্তু শক্তি যেন আমাদেরকে আর গ্রাস করতে না পারে, সেই হিসেবেই এটাকে নববর্ষটা পালনের প্রচেষ্টা হয়েছে। তাকে ত্যাগ করা, তাকে সবাই ঘৃণা ভরে ত্যাগ করেছে, যে সেটাকে দেখানোর চেষ্টা হয়েছে। এবং আমরা আশা করেছিলাম যে সশস্ত্র বাহিনী হয়তো এটাকে একটা ধর্মীয় আঙ্গিকে পালন করবে, এটা এটা আমরা আশা করি। বা আজকের দিনে নিঃসন্দেহে যে ভিজিটটা হয়েছে সেনাপ্রধানের, এটা নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ করবে, এবং সবাই জানতে চাইবে যে নববর্ষ উপলক্ষে সেনাবাহিনী প্রধানের এই ভিজিটটার কি উদ্দেশ্য হতে পারে। এবং নিশ্চয়ই আমার এটার ওনার একটা যুক্তিসঙ্গত ক্লারিফিকেশন থাকবে বলে আমি মনে করি। জি। না, কিন্তু তিনি আবার এটাও বলেছেন যে কোনো কোনো হানাহানির রাজনীতি চাই না, সাংঘর্ষিক অবস্থা চাই না। সেদিকেও এটা এবং খেয়াল রাখতে অন্যদিকে হবে, আমরা ভারতীয় একটা ন্যারেটিভ দেখছি কন্টিনিউয়াসলি 5ই আগস্টের পর থেকে, যে এখানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। বাট আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের মিডিয়া, ইলেকট্রনিক বলি প্রিন্ট মিডিয়া, তারা তো সেই আগের সেট আপে রয়েছে। তো সত্যিকার অর্থে যদি সংখ্যালঘু নির্যাতন হতো, তাহলে তো অবশ্যই তারা অতি উৎসাহী হয়ে ফলাও করে সেটাকে প্রচার করতো। আমরা তো সেটা আমাদের মিডিয়াতে দেখছি না। ভারত যে কথাটা বারবার উচ্চারণ করছে, বা
আহ, যে কথাটা বলা হচ্ছে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করছি, সেখানেও তারা কিন্তু প্রমাণ দেখাতে পারছে না, ফেক কিছু পিকচার্স বা ভিডিওস বা তাদেরই ইন্ডিয়ান ভিডিওস ইউজ করে তারা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে বা হচ্ছে। তো সুতরাং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হলে সে ব্যাপারে সরকার অবশ্যই সচেতন থাকবে। সব সরকারের আমলেই সেটা সরকারের দায়িত্ব পড়ে, বিদেশি কোনো দায়িত্বে সরকারের দায়িত্ব পড়ে না। এখন বাংলাদেশ সরকার যদি নির্যাতনের বিষয়ে কথা বলে, সেটা নিশ্চয়ই ভারত পছন্দ করবে। মানে এই জিনিসটা আমাদেরকে মনে হয় এখন ফেস টু ফেস সর্ট আউট করার বিষয়, যে ইয়োর পিপল আর ইয়োর প্রবলেম, মাই পিপল আর মাই প্রবলেম, এন্ড উই সর্ট ইট আউট এট আওয়ার লেভেল। মানে ইন্টারফারেন্স, ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইচ আদার্স এর ইন্টারনাল অ্যাফেয়ার্স এ যে আমরা হস্তক্ষেপ করব না, সেটাই মনে হয় নিশ্চিত করে নেওয়া উচিত। আর ওই বয়ানটাকে কিন্তু একটা জাস্টিফিকেশন দেওয়ার প্রচেষ্টা হইতে পারে, সেটা মোটেও কাম্য না যে হুম সংখ্যালঘুদের প্রতি নির্যাতন হচ্ছে বা হতে পারে। সুতরাং হুম আমি ভিজিট করে তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা নিরাপদ থাকবেন বাংলাদেশে। এটা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের জনগণ আমরা দেখেছি, মানে যে 16 বছরের জঘন্যতম অত্যাচার, রাজনৈতিক দল এবং জনগণ নির্বিশেষে, হুম তারপরেও আমরা দেখেছি যে যারা নির্যাতিত ছিল তারাই কিন্তু সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা দিয়েছে এবং মন্দির পাহারা জি দিয়েছে, যেটা ভারতে আমরা কখনো হইতে দেখি না। তো হুম সুতরাং আমরা মনে করি যে আমাদের সংখ্যালঘু জনগণের প্রতি আমরা অনেক বেশি সচেতন, এবং একটা মানে ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশের জনগণ অনেক বেশি সহনশীল এবং সহানুভূতিশীল, বন্ধুভাবাপন্ন। সুতরাং এই ব্যাপারে আমাদের কারোর থেকে শিক্ষা গ্রহণ বা নির্দেশনা নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি। আহ, আর নির্বাচন নিয়ে এখনো যে এই যে আজকেও দেখলাম, আহ, প্রথম নববর্ষের প্রথম দিনেও কিন্তু রাজনৈতিক দলের নেতারা কিন্তু আপনার নির্বাচন এবং সংস্কার নিয়ে কথা বলেছে। এই বিষয়ে আপনার শেষ 1 মিনিটে কোনো বক্তব্য আছে কিনা? কারণ আমরা বিএনপির একজন সিনিয়র নেতা আছে, তার কাছেও যেতে চাই আপনার কথা বলে। সত্যিকার অর্থে নির্বাচনটা গত 9 সালের পর থেকে, 9 সালেরটাও প্রশ্নবিদ্ধ ছিল, 9 সাল অনওয়ার্ড হুম বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে কোনো নির্বাচন দেখে নাই। তার মানে যে সরকারটা ছিল সেটাও জনগণের উপরে চাপিয়ে দেওয়া একটা সরকার। তো সুতরাং হুম সেই সরকারকে যদি জনগণ গ্রহণ করতে পারে, গত 14 বছর, 15 বছর বা 16 বছর সহ্য করতে পারে, তার আগে 2 বছর 111-এর সরকার, বাংলাদেশের জনগণ তো এটাতে অভ্যস্ত। এখন এই সরকার গত স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতার আন্দোলন। এটা কোনো রাজনৈতিক আন্দোলনের ফল হিসেবে কিন্তু তাদের এই সরকারের পালিয়ে যায় নাই বা পতন ঘটে নাই। সুতরাং রাজনৈতিক দলের এই দাবিটা আমার কাছে মনে হচ্ছে যেন একটু অনাকাঙ্ক্ষিত বা মানে খুব তাড়াহুড়া করছেন। কোনটা কোনটা জনগণ যে নির্বাচন? কারণে ওই নির্বাচন স্বৈরাচার ডিসেম্বরে সরকারকে দেওয়ারটা, কারণ হটিয়েছে। নির্বাচন ডিসেম্বরে নাকি জুনে এই নিয়ে বিতর্কটা চলছে। এবং আপনি জানেন যে এখানে নির্বাচিত কিনা বর্তমান সরকার সে নিয়েও বিতর্ক চলছে। হ্যাঁ, যে ফরিদা আক্তার উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে কে বলেছে আমরা নির্বাচিত না, এই প্রশ্ন তুলেছে। আবার অন্যদিকে আরেক উপদেষ্টা বলেছে যে আমাদেরকে জনগণ চায় 5 বছর আমরা ক্ষমতায় থাকি। এভাবে তাদের যে এই যে ক্ষমতায় থাকবার একটা প্রয়াস, কোনো না কোনো বক্তব্যের মাধ্যমে তাদের প্রকাশ করবার যে অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, এটিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। আমি ইন্ডিভিজুয়াল উপদেষ্টাদের মন্তব্যটাকে আমি তাদের ব্যক্তিগত মতামত হিসেবে ধরবো। আমি ডক্টর ইউনুস বা তার প্রেস সেক্রেটারির বক্তব্যটাকে আমি অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে কনসিডার করতে চাই। সেখানেও কনফ্লিক্ট আছে, সেখানেও সেটা কন্ট্রাডিক্টরি। আমি এখন সেই প্রসঙ্গে এখন বলি যে যে সরকারকে হটিয়েছে গত 18 বছর বা প্রায় 18 বছরের এই স্বৈরাচার সরকারকে হটিয়েছে জনগণ এবং ছাত্র জনতার আন্দোলন। তারা চাচ্ছে এই হটানোর পর থেকে তাদের দাবি হচ্ছে, যারা গত 17 বছরে দেশের জনগণের উপরে অত্যাচার করেছে, গুম খুন অত্যাচার করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, হুম সবকিছুর মধ্যে দুর্নীতি এবং মানে ব্যাপক লুটপাট এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, এই বিষয়গুলোর তদন্ত হবে, বিচার হবে, শাস্তি হবে, একটা হুম বিষয়। আর একটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে তারা নষ্ট করেছে সেটার একটা যথেষ্ট প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। আমি মনে হুম। করি যে আমরা যে নির্বাচন ডিসেম্বরে বলছি, নির্বাচন কমিশন কি সত্যিকার অর্থে প্রস্তুত?
নির্বাচন কমিশনে যারা কাজ করছে তারা কারা, তাদের পরিচিতি কি, কে তাদেরকে রিক্রুট করে, এবং হুম তারা কার নির্দেশনায় অঙ্গুলি হেলনে কাজ করবে, এটা আমাদেরকে বুঝতে হবে। তা আমরা যদি ওইটা বুঝে থাকি যে কার নির্দেশে সেই নির্বাচন কমিশনের ব্যাপক সংস্কার না হওয়া পর্যন্ত যদি কোনো নির্বাচন হয়, যারা নির্বাচন চাচ্ছে তারাও যে ন্যায় বিচার পাবে, আমি কিন্তু এটার ব্যাপারে যথেষ্ট সন্দিহান রয়েছি। আমি এই জন্য বলছি যে সত্যিকার অর্থে যদি জনগণ তাদের ভোট ভোট কেন্দ্রে যে দিতে না পারে, ভোট কেন্দ্র দখল করে যদি স্থানীয় মস্তান মাফিয়ারা যদি ভোট নিয়ে নেয়, নিজেরাই ভোট কাস্ট করে নেয়, সেই রকম হুম ভোট না হলে কিছুই আসে যাবে না বাংলাদেশে। বরং এখন যে পরিস্থিতিতে দেশ চলছে এবং নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নিজেদেরকে যেভাবে পরিচিত করতেছে, এবং আভ্যন্তরীণ বিষয়েও বিভিন্ন বিষয়ে যেভাবে সংশোধন করা হচ্ছে, সব হুম থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় আমি বারবার বলছি যে সমস্ত কাজে, হুম দলকে বলছি না, এই হুম মধ্যে একটা রাজনৈতিক মাফিয়াগিরি হুম অগস্টের পর থেকে এই রাজনৈতিক মাফিয়া এবং পুলিশের যে সংশ্লিষ্টতা, রাজনৈতিক হুম ভাবে ইনভলভমেন্ট, এটার কারণে কিন্তু জনগণ কখনো সুবিচার বা ন্যায় বিচার পায়নি। এবং হুম দ্রব্যমূল্য যে বাজার সিন্ডিকেট বলি, এটারও সাথে পুলিশ এবং সরকারের একটা অংশের সহযোগিতার কারণে যেটা 25 টাকার পেঁয়াজ আমরা 250 টাকায় খেয়েছি। এখন হুম প্রশ্ন হচ্ছে যে এখন এটা 25 টাকা কেন, আলু কেন 25 টাকা, এটা 100 টাকা 150 টাকা কিভাবে দাম হয়েছে? এটার হুম। মধ্যে ওই সিন্ডিকেটটা ছিল, যেটার সাথে যেটা রাজনৈতিক দ্বার একটা না, রাজনীতি। এগুলি তো আর সংস্কারের পার্ট নয়, ঠিক আছে, কিন্তু মূল সংস্কারের জনগণের আহ, প্রশান্তির কথা বলছি আমি। আমি কিন্তু আচ্ছা, বলছি যে জনগণ কোনটা চাচ্ছে, তারা কি হুম। তাদের জীবনযাত্রাকে সুস্থ স্বাভাবিক থাকুক সেটা চাচ্ছে, নাকি একটা দল ক্ষমতায় আসুক, তার একজন মানে এমপি। এই সরকার সুস্থ স্বাভাবিক একটু সময় সুযোগ দিতে পারলে কি এই সরকার নির্বাচনবিহীন থাকবে? না 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 না, এটা বলতেছি না তো, একটা মিনিমাম পরিবর্তন এনে একটা হুম, পর্যায়ে নিয়ে এসে তারপর ইলেকশন করতে হবে, এবং ইলেকশন আচ্ছা, সিস্টেমটাকেও কারেক্ট করতে হবে। ইলেকশন যারা কন্ডাক্ট করবে তাদেরকেও কারেকশন হইতে হবে, তারাও যোগ্য কিনা, তারাও সঠিক কিনা সেটা নিশ্চিত করতে হবে। ইলেকশন কমিশন হবে। ভোটার লিস্ট যেটা ব্যাপক রকম মানে ভুয়া ভোটার হয়েছে, বিএনপির হুম সময় একটা মাগুরার একটা কনস্টিটিউয়েন্সির ইলেকশন নিয়ে আওয়ামী লীগ যে হইচই এবং হল্লাগোল্লা করে সরকারকেই পতন ঘটাই দিচ্ছে। আর হুম সেইখানে গত 4টা নির্বাচন হুম 300 আসনেই তারা একই রকম এবং ভয়ঙ্কর রকম এবং নতুন নতুন পদ্ধতিতে তারা ইলেকশনকে কারচুপির বিষয় সারা বিশ্বকে কিন্তু দেখাইছে, শুধু বাংলাদেশ না। জি মানে দিনের ভোট রাতে হওয়ার উদাহরণ মনে হয় সারা পৃথিবীতে কোথাও নাই। সেই জি ধরনের উদাহরণ কিন্তু সারা বিশ্ব দেখেছে। সুতরাং সেই নির্বাচন নিয়ে কিন্তু জনগণ সত্যিকার অর্থে সন্দিহান, এই জি নির্বাচন আমাদের জন্য কি সুফল বয়ে নিয়ে আসবে। তার আগে আমাদেরকে না, ও আরেকটা জিনিস যেটা বিষয়, যে আমরা হুম রাজনৈতিক দলের যে চারিত্রিক ইয়েগুলো দেখছি, এই হুম দখলবাজি, ঘাট মাঠ টার্মিনাল দখল এবং সবকিছুতে তাদের ইন্টারফিয়ারেন্স, সব কমিটিতে তাদের ইন্টারফিয়ারেন্স, এবং মানে ব্যবসায়িক সিন্ডিকেট, নতুন সরকার বা যারা সরকারে আসতে পারে তাদেরকে নিয়ে যেভাবে তারা আবার কালার চেঞ্জ করে কাজ করার চেষ্টা করতেছে, এই জিনিসগুলোকে কিন্তু জনগণ মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না। তো সুতরাং এই হুম বিষয়গুলোরও কিন্তু একটা সুরাহা হওয়া উচিত। যে সমস্ত অলিগার এই দ্রব্যমূল্য বা সব সিন্ডিকেট করে মানুষকে অত্যাচার করছে, তাদেরও তো বিচারের আওতায় আনতে হবে। শুধু হুম রাজনৈতিক দল না, রাজনৈতিক যারা তাদেরকে কিন্তু আমরা দেখছি না, আমরা চুনোপুটিদেরকে অ্যারেস্ট করতে দেখতেছি, এবং সত্যিকার অর্থে হুম কিন্তু রুই কাতলা যারা রাজনৈতিক বা ব্যুরোক্রেটস যারা সরকারি কর্মকর্তা, মিলিটারি অফ সিনিয়র্স, কাউকে কিন্তু বিচারের আওতায় আনতে দেখছি না। একে ধরলে বলে ওকে বিচার করেন আগে, তারপরে আমার কাছে আসে। মানে রাজনৈতিক নেতারা বলেন এটা তো পুলিশ করছে বা অমুক করছে তমুক করছে, ব্যুরোক্রেটরা আমাদেরকে উপদেশ দিচ্ছে। আবার জি জেনারেলদেরকে ধরলে বলে রাজনৈতিক নেতারাই তো আমাদেরকে আদেশ দিচ্ছে। এইভাবে চলতেছে। আমার মনে হয় সবাইকে একসাথে করে একটা বিচারের আওতায় আনা উচিত।
তাহলেই জি, কিন্তু সত্যিকার অর্থে আমরা পরিবর্তন আসবে, তাহলে ঠিক। আবার সেই পুরানো রাজনৈতিক ধারায় ফেরত তার যাওয়া মানে যাবে। তার মানে একটা মোটামুটি যথাযথ এবং বেসিক এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলি রয়েছে সেগুলি ছাড়া অবশ্যই আপনি অবশ্যই। ইঙ্গিত দিচ্ছেন যে আসলে নির্বাচনটা দিলে সে আগের মতোই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।